হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম লার্ন টু মোর প্ল্যাটফর্ম। আমি মিলন, তোমাদের ভূগোল শিক্ষক। আমি আগের দিন তোমাদেরকে ভূমিকম্প সম্পর্কে একটা বেসিক নলেজ দিয়েছিলাম, যেটা আজকের ক্লাসে নেক্সট পার্টে পড়াবো বলেছিলাম। তো ভূমিকম্পের আমাদের 3টা পার্টে ক্লাসটা হবে। আজকের পার্টটা হচ্ছে সেকেন্ড পার্ট। আজকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের তীব্রতা, ভূমিকম্পের বিভিন্ন স্কেলগুলো সম্পর্কে আজকে আমরা পড়বো। তো আমার পিছনে লেখা আছে যেটা, দেখ ভালো করে, সেটা হচ্ছে ভূমিকম্পের কারণ। আমি আগের দিন যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কি, এই সমস্তগুলো পড়িয়েছিলাম। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো অবশ্যই আগের ক্লাসটা দেখবে, তারপরে আমাদের এই ভিডিওটা দেখো, ঠিক আছে? যাই হোক, ভূমিকম্পের যে হচ্ছে, ভূমিকম্পের অনেক কারণ আছে। সেই কারণকে আমি দুটো ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে একটা প্রাকৃতিক কারণ এবং দ্বিতীয় হচ্ছে মানবীয় কারণ। এবার অনেকে বলতে পারে, স্যার মানবীয় কারণে ভূমিকম্প হয়? ভূমিকম্প ম্যাক্সিমাম যে হয় 99% প্রায়, তার কারণই হচ্ছে প্রাকৃতিক কারণ। ম্যাক্সিমাম যে ভূমিকম্পগুলো হয় তার কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ। এবারে কিছু পার্টি যে হালকা হুলকা যে ভূমিকম্পগুলো হয় সেগুলো মোটামুটি প্রাকৃতিক কারণে হয়ে থাকে, সরি মানবীয় কারণে হয়ে থাকে। যাই হোক, আমি প্রাকৃতিক কারণকে অনেকগুলো ভাগে ভাগ করেছি, মানে প্রাকৃতিকের এই সমস্ত কারণগুলোর জন্য ভূমিকম্পগুলো হয়ে থাকে। প্রথম কি লেখা আছে? ভূ আলোড়ন। দ্বিতীয় হচ্ছে স্থিতিস্থাপক পদক্ষেপ। 3 নম্বর হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত গঠন। 4 নম্বর হচ্ছে পাত সঞ্চালন। 5 নম্বর অগ্নুৎপাত। তারপরে ধস এবং উল্কাপাত। এই সমস্ত প্রাকৃতিক কারণগুলোর জন্য ভূমিকম্পগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। এর বারও আমাদের বইতে অনেক কারণ লেখা আছে, কিন্তু যেটুকু আমাদের মেনলি মেন প্রধান প্রধান যে কারণগুলো সেইগুলো কিন্তু আমি বললাম। তাহলে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ভূ আলোড়ন। তোমরা চাইলে আমার ভিডিওটাকে পজ করে এই কারণগুলো যে লেখা আছে এগুলো টুকে দেবে। এবার আমি বলে রাখি, যখন কোনো পরীক্ষায় তুমি লিখবে অবশ্যই আমি মনে রাখবে যে একটা স্ট্রাকচার মেনটেন করবে। তার কারণ হচ্ছে যখন টিচার তোমার খাতা দেখবে, তুমি যদি এভাবে ছক করে দুটো পার্টে ভাগ করে লেখো, টিচাররা কিন্তু খাতাটা ভালো করে দেখতে পারে, কারণ সমস্ত পয়েন্টগুলো এক জায়গায় গুছিয়ে সাজানো থাকে। তাই আমাদের শুধু পরীক্ষায় লিখলে হয় না, পরীক্ষা কিন্তু দেওয়ার সময় খাতার ওরিয়েন্টেশন সাজসজ্জাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা এইভাবে কিন্তু লেখো। যাই হোক, তো আমি এবারে কারণগুলো সম্পর্কে একটু একটু করে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে কি লেখা আছে? প্রথমে লেখা আছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক মানে যে সমস্ত কারণগুলো প্রাকৃতিক ভাবে আপনা আপনি হয় তাকে বলা হচ্ছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণ। প্রথমে আছে ভূ আলোড়ন। ভূ আলোড়নটা কি? পৃথিবী, আমরা জানি যে আমাদের পৃথিবীর অভ্যন্তরে কি আছে? ম্যাগমা আছে। এই ম্যাগমার ভিতরে যে তেজস্ক্রিয় পদার্থগুলো আছে, সেই তেজস্ক্রিয় পদার্থগুলো কন্টিনিউ বিতাড়িত হয়, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া করে, প্রতিনিয়ত বিতাড়িত হয়, আণবিক বিজারণ হয়। তার জন্য এই ম্যাগমার মধ্যে এক প্রকারের পরিচলন স্রোত তৈরি হয়। কি তৈরি হয়? পরিচলন স্রোত বা কনভেকশন কারেন্ট তৈরি হয়, যার জন্য আমাদের মহীভাবক এবং গিরিজনী আলোড়ন হয়। কি হয়? মহীভাবক এবং গিরিজনী আলোড়ন হয়। তার জন্য কি হয়? ঊর্ধ্বচাপ এবং পার্শ্বচাপ তৈরি হয়। কি হয়ে যায়? এক প্রকারের ঊর্ধ্বচাপ যাকে বলা হচ্ছে মহীভাবক এবং পার্শ্বচাপ তৈরি হলে বলা হচ্ছে গিরিজনী আলোড়ন, ঠিক আছে? তো ওই ভূ আলোড়নের জন্য ঊর্ধ্বচাপ, নিম্নচাপ মানে গিরিজনী আলোড়ন এবং মহীভাবক আলোড়নের জন্য কি হয়? আমাদের পৃথিবীর উপরের স্তরটা মানে ভূস্তরটা কি হয়? কেঁপে ওঠে। তার জন্য কিন্তু ভূমিকম্প হয়। দ্বিতীয় আছে স্থিতিস্থাপক প্রতিক্ষেপ। এটা কি? এটা হচ্ছে যে আমাদের যে ভূপৃষ্ঠ আছে, সেই ভূপৃষ্ঠটা এবং যে শিলাস্তরটা আছে, সেই শিলাস্তরটা একটা স্টেবল জায়গায় মোটামুটি আছে, ঠিক আছে? একটা স্টেবল জায়গায় আছে। যেমন রাবারকে যদি আমি দেখি, একটা রাবারকে যদি আমি টানি আবার ছেড়ে দিই, তখন কি হবে? সেই রাবারটা তার পুরনো জায়গায় ফিরে আসতে চেষ্টা করবে, ঠিক আছে? সেম ভাবে আমাদের শিলাস্তরটা কিন্তু রাবারের মতো একটু ফ্লেক্সিবল টাইপের, মানে স্থিতিস্থাপকতা যুক্ত, ঠিক আছে? যদি কোনো কারণে এর স্থিতিস্থাপকতা নষ্ট হয় তখন কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। বিজ্ঞানী রিড বিজ্ঞানী রিড বলছেন, তার একটা থিওরি আছে, বিখ্যাত থিওরি, যার নাম হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড থিওরি। তার নাম কি? ইলাস্টিক রিবাউন্ড থিওরি। তার নাম হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড থিওরি। তো এই ইলাস্টিক রিবাউন্ড থিওরিতে তিনি প্রথম হচ্ছে কিভাবে স্থিতিস্থাপকতার জন্য নষ্টের জন্য ভূমিকম্প হয় সেটা তিনি ব্যাখ্যা করেছিলেন।
ইলাস্টিক রিবাউন্ড থিওরি, ঠিক আছে। তো বিজ্ঞানী রিডের ইলাস্টিক রিবাউন্ড থিওরিতে বলছে যে যদি কোনো কারণে ভূপৃষ্ঠের স্থিতিস্থাপকতা নষ্ট হয় তখন কিন্তু কম্পন অনুভূত হয় এবং ভূমিকম্প হয়ে থাকে, ঠিক আছে। এরপরে আছে কি নবীন ভঙ্গিল পর্বত গঠন। আমরা সবাই জানি যে 2015 ওই সময়টাতে যখন আমরা ছোটবেলায় ক্লাস 8-9-এ পড়তাম তখন দেখি হঠাৎ ভূমিকম্প হয়। তখন খবরে দেখলাম যে নেপালে বিরাট বড় ভূমিকম্প হয়েছে। নেপাল তো পুরোটা হিমালয় পার্বত্য অঞ্চলের মধ্যে গঠিত। তাহলে যে সমস্ত এলাকায় নবীন ভঙ্গিল পর্বতগুলো আছে সেখানে কিন্তু ভূমিকম্প হয়। এবার কেন হয়? তার কারণ নবীন ভঙ্গিল পর্বত গঠিত হয় কি গিরিজনী আলোড়নের ফলে, ঠিক আছে। তার জন্য দেখা যায় ভূপৃষ্ঠ বরাবর এক প্রকারের সংনমন বা কি হয় টান তৈরি হয়। এই টান বা সংনমনের জন্য ওই নবীন ভঙ্গিল পর্বত যে এলাকাটা আছে সেই পুরো এলাকাটা আস্তে আস্তে কম্পিত হয় এবং তীব্র কম্পিত হয়। তার জন্য ওই নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলটা পুরাটাই হাই রিস্ক জোন বলা হয়, ভূমিকম্পের হাই রিস্ক জোন বলা হয়। কারণ ওখানে যদি আমি বসতি স্থাপন করি তখন দেখতে পাবো যে ওই এলাকাটা বছরে কোনো না কোনো সময় কিন্তু কন্টিনিউ কেঁপে ওঠে, যার জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়, প্রচুর মানুষ মারা যায়, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে আমাকে যে নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলটা কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা, কারণ এখানে প্রতিনিয়ত ভূ আলোড়ন হয়, গিরিজনী আলোড়ন হয় এবং সেই পুরো বেলটা হচ্ছে ভূমিকম্প প্রবণ। যদি আমি আমাদের ভারতবর্ষের ম্যাপটা দেখি দেখতে পাবো যে আমাদের এই যে ভারতবর্ষের এই এলাকাটা আছে না, এই পুরোটা হচ্ছে কি আমাদের নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলটা পুরো একবারে অরুণাচল প্রদেশ পর্যন্ত এই পুরো বেলটা, হিমালয় যে বেলটা আছে এই পুরো বেলটা কিন্তু অত্যাধিক ভূমিকম্প প্রবণ এলাকা, ঠিক আছে। এই পুরো বেলটা হচ্ছে অত্যাধিক ভূমিকম্প প্রবণ এলাকা। আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিং যে পার্বত্য অঞ্চলটা আছে এটা তো হিমালয় পার্বত্যের একটা অংশ, তো ওখানটা পর্যন্ত কিন্তু পুরোটা ভূমিকম্প প্রবণ একটা এলাকা। তাহলে মনে রাখতে হবে, কোশ্চেন পরীক্ষায় পড়তে পারে যে নবীন ভঙ্গিল পর্বত অঞ্চল কেন ভূমিকম্প প্রবণ, ঠিক আছে। তাই লিখতে হবে যে যেহেতু এখানে হচ্ছে পর্বতের গঠন কার্য হয় এখনো পর্যন্ত, ফলে ভূমিরূপ মাটি কিন্তু কেঁপে ওঠে। 3 নম্বর যেটা আছে, 4 নম্বর সেটা আছে পাদ সঞ্চালন। আমি ভূমিকম্প সম্পর্কে পড়াতে গেলে আমি যতই পড়াই না কেন পাদ সঞ্চালনের যদি কথাটা আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ভূমিকম্প পড়ানোটাই হবে না। আমি যত ধরনের ভূমিকম্প পড়েছি, তোমরা ক্লাস 8, 9, 10 যত ধরনের ভূমিরূপ পড়েছো, যত ভূগাঠনিক প্রক্রিয়া পড়েছো, তার কিন্তু মেজরিটি পাদ সঞ্চালনের ফলেই হয়। ক্লাস 8-এ পড়েছিলাম আমরা এক্সলে পিচের যে পাদ সঞ্চালন তত্ত্ব দিয়েছিলেন, সেখানে কি পড়েছিলাম যে আমাদের ভূপৃষ্ঠটা, আমাদের পৃথিবীটা গোটাটা কিছু কিছু খণ্ড খণ্ড পাতে বিভক্ত, ঠিক আছে। কিছু বড় পাত, কিছু ছোট পাত, কিছু মাঝারি পাত, এরকম ধরনের গোটা পৃথিবীটা হচ্ছে খণ্ড খণ্ড পাতে বিভক্ত এবং এই পাতগুলো ভূ অভ্যন্তরে যে অ্যাস্ট্রোস্ফিয়ারটা আছে সেই অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে কন্টিনিউ চলমান। এবারে এই চলমানের জন্য এবং ভাসমানের জন্য এখানে 3 প্রকারের প্লেট বাউন্ডারি তৈরি হয়েছে, যেগুলো আমরা অলরেডি পড়েছি, যেমন অভিসারী, প্রতিসারী এবং নিরপেক্ষপাত। এই 3 প্রকারের প্লেট বাউন্ডারিতে কিন্তু ভূমিকম্প প্রচুর পরিমাণে হয়। আমি এই 3 প্রকারের প্লেট বাউন্ডারি সম্পর্কে বলছি এবং সেখানে কি ধরনের ভূমিকম্পগুলো হয় সেটা আমি আলোচনা করছি। তাহলে এখানে পর্যন্ত ক্লিয়ার? তাহলে পাত সঞ্চালন তত্ত্বকে আমাদের এক্সরে পিচে দিয়েছিলেন এবং তিনি 3 ধরনের পাতের কথা বলেছিলেন। কি কি পাত? 1 নম্বর হচ্ছে অভিসারী পাত সংস্থা, অভিসারী প্লেট কিভাবে হয়? যত ধরনের ভূমিকম্প হয় তার ম্যাক্সিমাম তীব্রযুক্ত ভূমিকম্প কিন্তু এই অভিসারী পাতেই হয়। কিভাবে আমি দেখাচ্ছি। আমরা জানি কি অভিসারী মানে যখন দুটো পাত কি হয় পরস্পরের কাছাকাছি আসে। এই যে ডাস্টারটা আমার কাছে আছে, যদি আমি ধরি এইটা একটা পাত, এটা একটা পাত, দুটো পাত, এই যখন দুটো পাত পরস্পর কাছাকাছি আসবে তখন তাকে বলা হচ্ছে কি অভিসারী পাত সীমান্ত বা ধ্বংসাত্মক পাত সীমান্ত, ঠিক আছে। কিভাবে হয় এটা অলরেডি আমরা ক্লাস 8-এ জানি, মোটামুটি ক্লাস 8-10-এ কিছুটা আমরা পড়েছিলাম। তো আমি দেখাচ্ছি। প্রথমে কি হয় যে দুটো যে পাত থাকে পরস্পর কাছাকাছি আসে। এবারে আমি ছবিটা আঁকছি। এই দুটো যে পাত আছে, এটা একটা এ পাত, এটা বি পাত, বা আমি যদি বলি এটা হচ্ছে মহাসাগরীয় পাত, এটা মহাসাগরীয় পাত, আর এটা হচ্ছে মহাদেশীয় পাত।
ঠিক আছে, তাহলে আমি কি বলেছি যে দুটো পাত কি করবে, কাছাকাছি ধাক্কা খাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মহাদেশীয় মহাসাগরীয় পাত, এটা হচ্ছে মহাদেশীয় পাত, বা আমি এবি পাতও মানে নাম দিয়েছি যেখানে একটা। এবারে মনে রাখতে হবে যখন কোনো পাত অভিসারী হয়, যখন কাছাকাছি আসে, তখন একটা পাত হয় ভারী এবং একটা পাত হয় কি হালকা। আমরা সবাই জানি যে ভারী পাতটা মানে মহাসাগরীয় পাতটা কি হবে, হালকা মহাদেশীয় পাতের নিচে কি হবে, ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হালকা, আমার ভারী হচ্ছে মহাসাগরীয় পাত, এটা হালকা মহাদেশীয় পাত। কি হবে যে এই মহাসাগরীয় পাতটা এই হালকা মহাদেশীয় পাতের নিচে আস্তে আস্তে কি করবে, প্রবেশ করবে, ঠিক আছে, প্রবেশ করবে। এবং এই যে হালকা মহাদেশীয় পাতটা আছে, এটা কি করবে, এটা হচ্ছে মহাদেশীয় পাতের উপরে এভাবে উঠে যাবে, ঠিক আছে। ভালো কথা। তাহলে দুটো পাত যখন পরস্পরকে সংঘর্ষ করলো, তখন কি হবে, এই দুটো পাতের সংঘর্ষের জন্য এখানে প্রবল একটা মারাত্মক লেভেলের সংঘর্ষ হবে। যেমন যদি দূর থেকে যদি কোনো গাড়ি আসে, যদি আমি গাড়ি চালাচ্ছি একটা, আর দূর থেকে কোনো গাড়ি আসছে, যদি আমি ধাক্কা মারি, তখন কি হবে, দুটো গাড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, দুটো গাড়ি ধ্বংস হয়ে যাবে। তাহলে সেম ভাবে দুটো পাত যখন পরস্পর কাছাকাছি আসছে, তখন একটা তীব্র একটা মারাত্মক লেভেলের কি হচ্ছে, মানে একদম অ্যাটাকিং হচ্ছে, ঠিক আছে, সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষের জন্য এই পুরো এলাকাটা হচ্ছে কি হয়, ভূমিকম্প হয়, পুরো এলাকাটা মারাত্মক ভূমিকম্প হয়। নেপালে ভূমিকম্প হয়েছিল, ভারতীয় পাত এবং হচ্ছে ইউরেশীয় পাত যখন পরস্পর কাছাকাছি এসেছিল, তখন গোটা নেপাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আবার মনে আছে আমার 2004 সালে পড়েছিলাম, 2004 সালে 26শে ডিসেম্বর, সেই সময় ভারতীয় পাত এবং বার্মা পাত, কি বললাম, ভারতীয় পাত এবং বার্মা পাত, এত খতরনাক লেভেলের ভূমিকম্প হয়েছিল যে গোটা ভারত মহাসাগর জুড়ে মারাত্মক লেভেলের একটা সমুদ্র চার্জ বা হচ্ছে সুনামি হয়েছিল, ঠিক আছে। তো মনে রাখতে হবে যে অভিসারী পাত সীমান্তে কিন্তু যদি ভূমিকম্প হয়ে থাকে, সেই ভূমিকম্পটা খতরনাক ভূমিকম্প হয়, মাথা খারাপ করে দেবে এমন ভূমিকম্প হয়, ঠিক আছে। এবারে এই হচ্ছে, এটা কি পাত, এটা হচ্ছে ভারী মহাসাগরীয় পাত। এটা কোথায় ঢুকছে, আস্তে আস্তে ঢুকছে হচ্ছে আমার অ্যাস্টোনোস্ফিয়ারের মধ্যে, ঠিক আছে। এবারে মনে রাখতে হবে যে অনেক জায়গায় ভূমিকম্প হয়, এখানে ভূমিকম্প কিছুটা হয় গভীরে, এটা বলা হচ্ছে গভীর ভূমিকম্প, একদম গভীরে হচ্ছে ভূমিকম্পটা। এখানে ভূমিকম্প হয়, এটা হচ্ছে মধ্য গভীর ভূমিকম্প। আর এখানে যে ভূমিকম্পটা হচ্ছে সেটা হচ্ছে কি অগভীর ভূমিকম্প, ঠিক আছে। এবারে এই তিনটা জোন আমি সিলেক্ট করে দিলাম, আর নিচটা হচ্ছে আমার অ্যাস্টোনোস্ফিয়ার, ঠিক আছে। এটা কি অ্যাস্টোনোস্ফিয়ার। ওকে, তাহলে তাহলে কি হচ্ছে যে এই প্লেট অভিসারী পাত সংস্থানে হচ্ছে এইভাবে একটা খুব হাইলি ভূমিকম্প হয়, যেটা ঠিক আছে, যেটা একেবারে মারাত্মক লেভেলের ভূমিকম্প হয়। তাই জন্য অভিসারী পাত সীমান্ত এলাকা যেগুলো আছে, যেমন জাপান যদি বলি আমি, প্রশান্ত মহাসাগর আগ্নেয় মেঘলা যে এলাকাটা আছে, ঠিক আছে, ওই এলাকায় হচ্ছে এই অভিসারী পাত সীমান্তের জন্য কন্টিনিউ ভূমিকম্প গুলো কিন্তু কেঁপে ওঠে এলাকাটা, ঠিক আছে, হয়েছে এখানে ক্লিয়ার। তাহলে এরপরে কি আছে, প্রতিসারী পাত সীমান্ত, কি আছে, প্রতিসারী বা গঠনমূলক পাত সীমান্ত, এটা অলরেডি আমরা জানি, ঠিক আছে, তোমরা সবাই জানো এটা। তাহলে দ্বিতীয় কারণটা হচ্ছে প্রতিসারী পাত সীমান্ত। একটা অভিসারী বললাম, একটা হচ্ছে প্রতিসারী, এটা উল্টো। প্রতিসারী পাত সীমান্ত দেখা যাচ্ছে যে দুটো পাত ছিল না, এই দুটো পাত পরস্পর এক জায়গায় জোড়া লাগানো ছিল, ঠিক আছে। ধরো এটা এ পাত, এটা বি পাত, এই দুটো পাত পরস্পর কি ছিল, এক জায়গায় জোড়া লাগানো ছিল, ঠিক আছে। এবারে দেখা যাচ্ছে এটা ফার্স্ট স্টেজ। এবারে দেখা যাচ্ছে যে যখন দুটো পাত পরস্পর দিকে দূরে সরে যাবে, ঠিক আছে, যদি আমি ধরি এই দুটো ডাস্টার হচ্ছে পাত, ঠিক আছে। এবারে এই দুটো ডাস্টার যখন পরস্পর দূরে সরে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কি প্রতিসারী পাত সীমান্ত। আবার যদি এই দুটো ডাস্টার বা দুটো পাত যদি পরস্পর কাছাকাছি এসে যে ঢুকে যায় এভাবে, তখন তাকে বলা হচ্ছে কি অভিসারী, ঠিক আছে। তো প্রতিসারী মানে হচ্ছে যে দুটো পাত যখন পরস্পর থেকে দূরে সরে যাবে, তখন তাকে বলা হচ্ছে প্রতিসারী। এবারে যখন কি হচ্ছে, এই দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এভাবে, তখন দেখা যাচ্ছে যে আমাদের যে ভিতরে যে ম্যাগমা ছিল, অ্যাস্টোনোস্ফিয়ারে ম্যাগমা ছিল, তখন কি করবে, এই ম্যাগমাটা সজোরে এই দুটো পাতের মাঝের যে ফাটলটা আছে সেই ফাটল দিয়ে
উপরের দিকে উঠবে এবং তখন একটা তীব্র ঝাঁকুনি তৈরি হবে। কি হবে? তীব্র ঝাঁকুনি বা মৃদু প্রকৃতির এক প্রকারের ভূমিকম্প হবে। এই দুটো পাতের কিনারা বরাবর এইখানটা এলাকাটা হচ্ছে পাতের দূরে সরে যাওয়া এবং হচ্ছে ম্যাগমার যে প্রবেশ, এই ম্যাগমার প্রবেশের জন্য এই এলাকাটা হচ্ছে আবার ভূমিকম্প একটা হবে, কিন্তু সেই ভূমিকম্পটা বিশাল ভূমিকম্প নয়, মিডিয়াম টাইপের ভূমিকম্প হবে। এবং আমি বলে দিচ্ছি, আমাদের আটলান্টিক মহাসাগরের যে নিচ বরাবর যে মধ্য আটলান্টিক যে শৈলশিলাটা আছে, ওই মধ্য আটলান্টিক শৈলশিলার দুপাশে কিন্তু এই কারণে ভূমিকম্পটা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে একটা বলেছিলাম কি অভিসারী পাত সীমান্ত, একটা হচ্ছে প্রতিসারী পাত সীমান্ত, আর যেটা লাস্ট একটা পাত সীমান্ত আছে তার নাম হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্ত। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে এখানে কি হচ্ছে, দুটো পাত দূরে সরে যাচ্ছে, তার জন্য ম্যাগমাটা উপর দিকে ঘুরছে এবং এই এলাকাটা হচ্ছে ভূমিকম্প হচ্ছে। ক্লিয়ার? তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্ত। নিরপেক্ষ পাত সীমান্ত মানে এই পাত সীমান্ত কি হয়, কারোর সঙ্গে ঝামেলা নেই, কেউ দূরে চলে যায় না, কেউ কাছে আসে না, এটা কি করে পরস্পর পাশ কাটিয়ে চলে যায়। এই যে আমি ডাস্টারটাকে নিয়ে আসি, যে এই যে সংঘর্ষ করছি পাশাপাশি, ঠিক আছে, এই যে সংঘর্ষ হচ্ছে, ঘর্ষণ হচ্ছে, এই ঘর্ষণের কারণে কিন্তু এই যে দুটা কেঁপে উঠছে, আমি ভালো করে দেখাচ্ছি ক্যামেরাতে, দেখতে পাবে যে এইটা একটা পাত, এর একটা পাত, দুটো পাত পরস্পর কি পাশাপাশি স্লাইডিং করছে না, এই স্লাইডিং করার জন্য এই যে একটা আওয়াজ হচ্ছে না ঘসঘস করে, তার জন্য কি এই কিনারাটা কেঁপে উঠছে। ঠিক আছে, সেখানেও কিন্তু ভূমিকম্পটা হয়। এবারে তার জন্য কিন্তু বড় ভূমিকম্প হয় না, কিন্তু মিডিয়াম টাইপের ভূমিকম্প হয়। সব থেকে বড় ভূমিকম্প হয় অভিসারী পাত সীমান্তে, একদম সংঘর্ষ হয়। ঠিক আছে, কিভাবে হচ্ছে দেখাচ্ছি আমি। 3 নম্বরে হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্ত। নিরপেক্ষ যে পাত সীমান্ত আছে, ঠিক আছে, বা তাকে নিউট্রাল প্লেট বাউন্ডারিও আমরা বলে থাকি। এখানে কি হচ্ছে, যে দুটো পাত পরস্পরের পাশাপাশি পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কোনো সংঘর্ষ হচ্ছে না, কিন্তু শুধু ঘর্ষণ হচ্ছে। ঠিক আছে, এটা একটা পাত আর এটা একটা পাত, এটা একটা পাত আর এইটা একটা পাত, এই দুটো পাত কি হচ্ছে পরস্পরকে পাশ কাটিয়ে স্লাইডিং হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম ফল্ট বা ট্রান্সফর্ম চ্যুতি। ট্রান্সফর্ম চ্যুতি বা ট্রান্সফর্ম ফল্ট বলা যায়। এই ট্রান্সফর্ম ফল্ট বরাবর এই যে এলাকাটা আছে, এই সংঘর্ষ বা ঘর্ষণের জন্য এই যে এলাকাটা আছে, এই ঘর্ষণের কারণে এই এলাকাটা জুড়ে কিন্তু মৃদু প্রকৃতির একটা ভূমিকম্প হয়। যেমন সান আন্দির চ্যুতি, ক্যালিফোর্নিয়ার যে সান আন্দির চ্যুতি আছে, সেই সান আন্দির চ্যুতির এলাকাটায় কিন্তু এই নিরপেক্ষ পাত প্লেটের জন্য ভূমিকম্পটা হয়ে থাকে। ক্লিয়ার? এরপরে যেটা আছে অগ্নুৎপাত। অগ্নুৎপাত যখন হয় তখনই কিন্তু মারাত্মক ভূমিকম্প হয়ে থাকে। ঠিক আছে, কারণ কি? কারণ যখন অগ্নুৎপাতটা হয়, তো যদি আমি ছবিটা আঁকি ভালো করে বুঝতে পারবে যে এই অগ্নুৎপাত যখন হয়, ঠিক আছে, তখন কি হয়, ম্যাগমা তীব্র গতিতে বিস্ফোরণ করে বাইরের দিকে বেরোয়। ঠিক আছে, এই যে ম্যাগমাটা আছে, এই ম্যাগমাটা হচ্ছে অগ্নুৎপাতের যে আগ্নেয়গিরি আছে, সেই আগ্নেয়গিরি জ্বালামুখ দিয়ে তীব্র গতিতে ম্যাগমা বাষ্প ছাই বাইরের দিকে বেরোয়। তখন কি হবে, এই পাশাপাশি যে এলাকাটা আছে, এই পাশাপাশি এলাকাগুলো একটু কেঁপে ওঠে। ঠিক আছে, অগ্নুৎপাতের জন্য কিন্তু স্থানীয়ভাবে, সব জায়গায় নয়, অগ্নুৎপাত যেখানে হয় সেখানে স্থানীয়ভাবে এলাকাটা কিন্তু কেঁপে ওঠে। যেমন আমি বলে দিচ্ছি যে ইন্দোনেশিয়ার কাকাতোয়া যে আগ্নেয়গিরিটা আছে, সেই ইন্দোনেশিয়ার কাকাতোয়া আগ্নেয়গিরির জন্য কিন্তু পার্শ্ববর্তী এলাকাটা অনেকটা কেঁপে গেছিল। আবার ভারতের যে ব্যারেন আছে, ভারতের ব্যারেন যে আগ্নেয়গিরিটা আছে, সেই ব্যারেন আগ্নেয়গিরির জন্য কিন্তু ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা একটু কেঁপে ওঠে। ঠিক আছে, তো যেখানে মানে অগ্নুৎপাত হবে সেখানে প্রচুর ম্যাগমা একটা সমাবেশ থাকে, সেই ম্যাগমাটা বাইরের দিকে বেরোনোর চেষ্টা করে, তখন বিস্ফোরণ করে, যেমন বোম ফাটিয়ে দিয়ে যেমন হয় আর কি। ঠিক আছে, যে বড় আকৃতির কোনো বোমা ফেটে গেছে, তখন তার পাশটা হচ্ছে কেঁপে উঠছে একবারে। ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল? এরপরে ধস। ধস যেমন যদি কোনো একটা দুম করে ধস ধসে যায় কোনো পাহাড়ি অঞ্চল থেকে, তখন কি হয়, সেই স্থানীয় এলাকাটা কেঁপে ওঠে। যেমন দার্জিলিং অঞ্চল যদি বলি, দার্জিলিং অঞ্চলে তো কন্টিনিউ ধসগুলো হয়, তো ধসের কারণে কিন্তু এই স্থানীয়ভাবে মৃদু প্রকৃতির এক প্রকারের ভূমিকম্প হয়। আর লাস্ট হচ্ছে উল্কাপাত। উল্কাপাতটা কি, যে এটা রেয়ার ঘটনা একটা, যে কোনো বড় আকৃতির যদি কোনো উল্কা, যদি তোর হচ্ছে বা পড়ে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই যেখানে যেখানে পড়ছে সেই সাইডের কিন্তু এলাকাটা কেঁপে ওঠে। ঠিক আছে, যে অ্যারিজোনাতে এক ধরনের উল্কা পড়েছিল 45,000 বছর আগে, তো সেখানে ক্রেটার, বড় ধরনের একটা ক্রেটার তৈরি হয়ে গেছে। তো উল্কাপাত যেমন ভাবো যদি কেউ দুম করে ঢিল ফেলে দেয় মাথায়, তখন কি মাথা কেঁপে ওঠে না? সেম ভাবে যখন উল্কাপাতটা পড়ে, তখন হচ্ছে স্থানীয়ভাবে এলাকাটা হচ্ছে কেঁপে ওঠে। ঠিক আছে, তো মোটামুটি ভূমিকম্পের আমরা প্রাকৃতিক কারণগুলো বললাম। কি কি বললাম? এক হচ্ছে ভূয়ালোড়ন, দ্বিতীয় হচ্ছে স্থিতিস্থাপক প্রতিক্ষেপ, 3 নম্বর হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতের গঠন, পাত সঞ্চালন, অগ্নুৎপাত, ধস এবং উল্কাপাত। ঠিক আছে, এই কারণগুলো বললাম।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে মানবীকরণ। মানবীকরণ বলতে যে মানুষের কিছু কার্যকলাপের জন্য, এটা তো পুরোটা করলো প্রাকৃতিক ভাবে না, এটা মানুষ তো কোনো করেনি, পুরো করে থেকে প্রাকৃতিক ভাবে। এবারে মানুষে বলছে হাম্বি পিছে নেই, হাম্বি কারেঙ্গে ভূমিকম্প। ঠিক আছে, মানুষ বলছে আমিও করবো ভূমিকম্প, ভালো কথা, ভূমিকম্প করুক। কিভাবে করবে ভূমিকম্পটা? তারা বলছে ঠিক আছে, আমরা কিছু এমন পদ্ধতি বের করি যার জন্য হচ্ছে ভূমিকম্প ঘটাবো। প্রথম যেটা আছে সেটা হচ্ছে খনিজ উত্তোলন। ঠিক আছে, মানবীকরণের মধ্যে প্রথম কি? খনিজ উত্তোলন। যেখানে যেখানে খনিজ এলাকাগুলো আছে, এবার খনিজ এলাকাগুলোতে কি হয়, খনিজ যখন সম্পদ আমি আরোহণ করতে যাব, তখন এক প্রকারের বোমা ফাটানো হয়, যাকে বলা হয় ডিনামাইট বলা হয়। কি বলা হয়? ডিনামাইট। এবারে যখন খনিজ উত্তোলন করার সময় ডিনামাইট যখন ফাটানো হয়, তো তখন হচ্ছে ওই মানে বিরাট আকৃতির এক প্রকারের হচ্ছে বিস্ফোরণ তৈরি হয়। ঠিক আছে, তার জন্য স্থানীয়ভাবে ওই এলাকাটা কেঁপে ওঠে, তখনই কিন্তু একটা মৃদু ভূমিকম্প দেখা যায়। আবার কি হয়, খনি অঞ্চলে যখন ভূমিকম্পটা খনি অঞ্চলে যখন খনিটা মানে গর্ত করে দেওয়া হয়, তখন ওই গর্তের ছাদটা ভেঙে পড়ে যায়, তখন দুম করে একটা ভূমিকম্প কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, মানে এই ভূমিকম্পগুলো যে প্রবল বলবো না, এগুলো হচ্ছে সামান্য মৃদু ভূমিকম্প যেগুলো হয়ে থাকে। ঠিক আছে, ন্যাচারালি এটা হয়ে থাকে। যাকে এরপরে আছে যেটা, সেটা হচ্ছে এরপরে হচ্ছে বাঁধ বা জলাধার নির্মাণ। বাঁধ নির্মাণ, এবারে যদি মানুষ হচ্ছে যদি বিপুল মানে বিপুল বড় আকৃতির একটা করে বাঁধ তৈরি করে, তখন কি হবে, এই জলের যে চাপটা নিচের দিকে বেশি পড়বে। ঠিক আছে, বোঝা গেল? তখন কি হবে, এই যে জলের চাপটা আছে নিচের দিকে পড়বে। যদি মাথার উপরে, আমার মাথার উপরে যদি অনেক উঁচু উঁচু ইট টিট রেখে দেয়, তখন কি হবে, আমি ধসে যাবো, বসে যাবো, আমার চাপ পড়বে, তখন কি আমার পাথর মানে এটা ফেটে যাবে, মাথা ফেটে যাবে। সেম ভাবে যখন প্রকৃতির উপরে বিরাট চাপ সৃষ্টি হয়, মানে এমন এমন বাঁধ দিয়ে দেওয়া হয়েছে যে বিরাট এক মানে অঞ্চল জুড়ে জলের একটা প্রেসার তৈরি হচ্ছে, তখন কি হবে, এই জলের যে প্রেসার আছে নিচের দিকে চাপ দিবে, তখন এই শিলাস্তরটা কি ফেটে উঠবে। আর যখনই ফেটে উঠবে, তখন কি হবে, শিলাস্তরের মধ্যে একটা স্থিতিস্থাপক নষ্ট হবে। যদি আমার ছাদের উপরে একটা আমি বিরাট একটি ট্যাঙ্কি তৈরি করে দিই, তখন কি হবে, ওই ট্যাঙ্কে টাচ ভালো কথা, কিন্তু ট্যাঙ্কির চাপেতে ছাদটাই ভেঙে পড়ে যাবে, তখন দুম করে একটা আওয়াজ হবে, ভূমিকম্প হবে, কেঁপে উঠবে। ঠিক আছে, বোঝা গেল? যেমন মহারাষ্ট্রের কয়না নদীতে, মহারাষ্ট্রের যে কয়না নদীটা আছে, সেই মহারাষ্ট্রের কয়না নদীতে কিন্তু এই কারণে ভূমিকম্পটা হয়েছিল। আর লাস্ট যেটা আছে পারমাণবিক বিস্ফোরণ। এটা আমরা সবাই জানি যে পারমাণবিক টেস্টিং করার জন্য, লিখে নিচ্ছি, পারমাণবিক বিস্ফোরণ। পারমাণবিক বিস্ফোরণ যে যখন হয়, তখন কি হয়, পারমাণবিক যে বোমাগুলো আছে টেস্টিং করার জন্য ওরা কি করে, সমুদ্রের তলদেশে বা মরুভূমির নিচে মাটিতে বোমাটাকে ফাটায়, তখন কি হবে, স্থানীয় এলাকা জুড়ে ব্যাপক কেঁপে ওঠে। ঠিক আছে, তখনই কিন্তু একটা ভালো মতো মানে ভূমিকম্পটা কিন্তু হয়। যেমন মনে আছে আমরা পড়েছিলাম পোখরান, আমরা রাজস্থান যে পোখরান আছে না, রাজস্থানের পোখরানে যখন আমাদের নিউক্লিয় বোমা টেস্ট করা হচ্ছিল, পারমাণবিক বোমা, তখন কিন্তু ওই টেস্টিং এর জন্য গোটা এলাকাটা কেঁপে ওঠে। আবার প্রশান্ত মহাসাগরে অনেকে টেস্টিং করে পারমাণবিক বোমা। ঠিক আছে, তো পারমাণবিক বোমা টেস্ট করার জন্য বিশাল একটা বিস্ফোরণ হয়, তো হিউজ পরিমাণ এনার্জি বাইরের দিকে বেরোয়, তখন হচ্ছে স্থানীয়ভাবে এলাকাটা কেঁপে ওঠে। ঠিক আছে, তাহলে মোটামুটি এইগুলো হচ্ছে ভূমিকম্পের মেন কারণ। এবারে ভূমিকম্পের আরো কিছু জিনিস জানতে হবে আমাকে, সেটা হচ্ছে ভূমিকম্পের পরিমাপক যন্ত্রগুলো। ঠিক আছে, তাহলে আমাকে ভূমিকম্পের পরিমাপক যন্ত্র জানতে হবে। কি জানতে হবে? একটা সিসমোগ্রাফ আর হচ্ছে সিসমোগ্রাম। সিসমোগ্রাফ যন্ত্রটা কি? এটা আমরা অনেকে শুনেছি যে সিসমোগ্রাম যন্ত্রের সাহায্যে আমরা কি করি, ভূমিকম্প তীব্রতা, ভূমিকম্প সময়, ভূমিকম্পর যে তরঙ্গের যে গতিবিধি সেটা মাপি। তাহলে সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের সময়, উৎপত্তি, ভূমিকম্পের তরঙ্গের তীব্রতা, এইগুলো যে যন্ত্রের সাহায্যে লেখ চিত্রায়িত করা হয়, মানে একটা লেখচিত্রের সাহায্যে চিত্রায়িত করা হয়, তাকে বলা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্র। কি বললাম? যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা, ভূমিকম্পের উৎসস্থল, ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি ইত্যাদিগুলো কি হয়, লেখ চিত্রায়িত করা হয়, তাকে বলা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্র। কি বললাম? সিসমোগ্রাফ যন্ত্র। 1892 সালে জন মিলনে এই যন্ত্রটা প্রথম আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এবার এই যন্ত্রের একটা স্ট্রাকচার আমি দিয়েছি। এইরকম ধরনের যন্ত্র বিভিন্ন ধরনের হতে পারে। এটা একটা টাইপের আছে, এই ধরনের কিন্তু অনেক অনেক টাইপ আছে। ঠিক আছে, আমি একটা টাইপ জাস্ট দেখালাম।
তাহলে এখানে কি হচ্ছে, একটা লোহার দণ্ড উপরে লাগানো আছে এবং যার শেষ প্রান্তে একটা তার ঝোলানো আছে। কি ঝোলানো আছে? একটা তার ঝোলানো আছে এবং নিচে আছে একটা লোহার বল এবং তার ঠিক নিচে আছে একটা পিন। কি আছে? একটা পিন। যেই পিনটা কি হয়, টাচ করা আছে, একটু নিচের দিকে নামায় হালকা করে, টাচ করা আছে একটা বেলুন আকৃতির, যে একটা বেলুন আকৃতির ঘূর্ণমান একটা জিনিস আছে, ঠিক আছে, যন্ত্র আছে। সেই বেলুন আকৃতির ঘূর্ণমান যে যন্ত্র, সেখানে টাচ করা আছে এবং এখানে একটা গ্রাফ আছে। কি আছে? গ্রাফ পেপার আছে, ঠিক আছে। এবার কি হয়, যখন ভূমিকম্পটা হয় তখন দেখা যাচ্ছে যে এই যে লোহার বলটা নড়ে, তখন কি হয়, একটা এরকম ধরনের নড়ে, তো তখন এখানে একটা এইভাবে এইভাবে একটা দাগ তৈরি হয়। কি তৈরি হয়? দাগ তৈরি হয়। যখন নর্মাল কন্ডিশন, কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে, যখন ভূমিকম্প হচ্ছে কি তখন নড়বে, তো তখন কি হবে, দাগ তৈরি হবে। যখন আরো ভূমিকম্প হচ্ছে তখন কি হবে, আরো তৈরি ভূমিকম্প হবে, তখন কি আরো নড়বে। সেম ভাবে যদি আমি খাতাটা নিই, এটা হচ্ছে খাতা আমার, এই খাতার উপরে আমি কি করেছি, এটা হচ্ছে সিসমোগ্রাফের যে পিনটা, ভালো কথা। এবার কি হচ্ছে, নর্মাল কন্ডিশন স্থির আছে, কিন্তু যখন ভূমিকম্প হবে আস্তে আস্তে কি হবে, পিতরঙ্গ আস্তে হালকা নড়বে, তখন কি হবে, এবার নড়ছে, নড়তে 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 যখন দেখবে বিশাল ভূমিকম্প, তখন কি আরো স্পিডে কি হবে, তখন দেখা যাবে যে এই যে গ্রাফ জড়ানো আছে, এই বেলন আকৃতির ঘূর্ণমান যেখানে যে গ্রাফ জড়ানো আছে, সেই গ্রাফের উপর একটা এরকম ধরনের দাগ পড়বে। এইটাকে বলা হচ্ছে সিসমোগ্রাফ। কি বলা হচ্ছে? সিসমো, এই টোটাল যন্ত্রকে বলা হচ্ছে সিসমোগ্রাফ। এবারে এই গ্রাফ পেপারটাকে যখন খুলে নিয়ে আলাদা করে রাখা হবে, তখন একে বলা হচ্ছে সিসমোগ্রাম। ক্লিয়ার? গোটাটাকে বলা হচ্ছে সিসমোগ্রাফ। কি বলা হচ্ছে? সিসমোগ্রাফ। আর যখন এই গ্রাফ পেপারের যে যন্ত্র লাগানো আছে, যন্ত্র বেলন আকৃতির মধ্যে, ওটাকে তুলে নিয়ে যখন রাখা হবে, তখন তাকে বলা হচ্ছে সিসমোগ্রাম বলা হচ্ছে। এই যে গ্রাফ পেপারটা আছে, এখানে কি হবে, এরকম ধরনের আস্তে আস্তে প্রথমে দাগ হবে, এটা পি তরঙ্গ, এটা আর একটু বাড়বে, তখন এটা হবে এস তরঙ্গ, এবং তারপর যখন আরো বাড়বে সেটা হচ্ছে এল তরঙ্গ। তাহলে প্রথমে আসবে পি তরঙ্গ, হালকা হালকা একটু নড়বে, হালকা হালকা দাগ পড়বে, তারপরে এস তরঙ্গ, একটু বড় বড় দাগ পড়বে, তারপরে কি হবে, এল তরঙ্গ, যখন ব্যাপক একটা আন্দোলিত হবে, তখন বড় বড় একটা দাগ পড়বে, এটাকে বলা হচ্ছে এল তরঙ্গ। তাহলে সিসমোগ্রাফটা কি? সিসমোগ্রাফ হচ্ছে যে এই টোটাল যন্ত্রটা, যাকে সিসমোগ্রাফ বলা হয়, আর এই গ্রাফ পেপারটা যখন খুলে নিয়ে রাখবো, তখন তাকে বলা হচ্ছে সিসমোগ্রাম। আশা করছি এখান পর্যন্ত কারো সমস্যা নেই বুঝতে। তাহলে আমরা ভূমিকম্পের কারণগুলো পড়লাম, ভূমিকম্পের কারণের সঙ্গে সঙ্গে আমরা কি বললাম, যে কোন কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পগুলো মাপা হয়। এরপরে ক্লাসে কিন্তু আমার থার্ড পার্টটা আসবে। এই ক্লাসটা 3টা পার্টে ভাগ আছে। প্রথম পার্টটা আমি পড়িয়ে দিয়েছি, ওটা অবশ্যই দেখবে। এই পার্টটা পড়ানো হচ্ছে, এর পরেও একটা পার্ট আছে, যে 3টা পার্টে আমি টোটালটা কভার করব, এবং তারপরে আমরা কি করব, যে এই সমস্ত অধ্যায় থেকে যেগুলো পড়ালাম আমি সমস্ত কোশ্চেন এমসিকিউ কি কি পড়তে পারে আমি সবগুলোই বলবো। তোমরা কিন্তু অবশ্যই দেখবে, কারণ ক্লাস 11-এর পরীক্ষা বেশি দিন বাকি নেই। এই টপিক থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে, ঠিক আছে। ধন্যবাদ, এখানে আমি ক্লাসটা শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।